ভাইয়া আমরা লাইভে আছি, আপনি শুরু করতে পারেন। করতেছি। ওকে, সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। ভাইয়া ভালো আছে, ভাইয়ের সাথে মিম আছে, মিমও ভালো আছে। আজকে আমাদের আইসিটি প্রথম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। মেইনলি আজকে আমরা আরো কিছু সামনে যাব এবং আরো কিছু পড়াশোনা করব। অলরেডি জানো যে আমরা ঠিকমতো কি লাইভে আছি? আচ্ছা, ঠিক আছে। সো অলরেডি জানো যে আমরা চ্যাপ্টার 3, 4 and 5 শেষ করে ফেলেছি। তার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো শেষ হয়ে গেছে। এখন জাস্ট যে দুটো চ্যাপ্টার বাকি আছে, চ্যাপ্টার 1 and 2, এগুলো খুব সহজ চ্যাপ্টার। বাট সহজ চ্যাপ্টার হলেও আমি এগুলো জাস্ট লাইন বাই লাইন গো থ্রু করবো, যেভাবে আমি নর্মালি পড়াই, বইয়ের একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়াই এবং কি কি আছে না আছে এগুলো সব লিখে লিখে পড়াই। এভাবেই আমি পড়াবো। এন্ড অবভিয়াসলি আমাদের বেশ কয়েকটা ক্লাস লাগতে পারে চ্যাপ্টার 1-এ, আর চ্যাপ্টার 2-তে এরকম বেশ কয়েকটা ক্লাস লাগবে। ঠিক আছে, কোনো ক্লাসও না করা যায় চাইলে। হ্যাঁ, প্রথম চ্যাপ্টারে কোনো ক্লাস না করলেও হয়, তোমরা সবকিছু বাসায় নিজেরাই পড়তে পারবে। তো একজন বলেছো ক্লাস শর্ট করলে ভালো হয়। আসলে শর্ট করলে আমি এই ক্লাসে আজকে শেষ করে দিতে পারি। ঠিক আছে, শেষ। বায়োইনফরমেটিক্স হচ্ছে মানুষ রিলেটেড কোনো টেকনোলজি, তারপর জেনেটিক্স হচ্ছে মানুষের জিন রিলেটেড, ডিএনএ রিলেটেড কাজ, আমাদের রোবোটিক্স হচ্ছে রোবট রিলেটেড কাজ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই হচ্ছে মানুষকে রোবটকে দিয়ে মানুষের কাজ করানো বা মানুষের বুদ্ধিমত্তাকে রোবটকে দেয়া। তারপরেই তো শেষ, চ্যাপ্টার শেষ। সো যদি শেষ করতে চাই, শেষ, আমার পড়ানো শেষ হয়ে গেছে চ্যাপ্টার 1। ঠিক আছে, বাট দিস ইজ নট দ্য ওয়ে হাউ আই টিচ। ওকে, আমি তোমাদের লাইন বাই লাইন গো থ্রু করবো এবং ধরে ধরে পড়াবো। দ্যাট ইজ হোয়াট আই ডু। এন্ড অবশ্যই মেইন চ্যাপ্টার শেষ, সো যাদের ক্লাস করা দরকার নাই, মেইন চ্যাপ্টার শেষ, তোমরা ওই ক্লাসগুলো আবার রিভিউ করতে পারো বা নিজে 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 পড়তে পারো। ওকে, আমরা 4 মিনিট হয়েছে লাইভ এসেছি। যারা জয়েন করছো তারা তো করেছোই, আর যারা করোনি করে ফেলো। যাদের কিছু বলার আছে বলে ফেলো, যাদের বলার নাই বইটা খুলতে পারো। সবার সালাম একবার নিয়ে নিয়েছি। ওয়ালাইকুম আসসালাম। ডিজিটাল সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের উপর এক্সাম নেবেন না। এক্সাম কি নিতে হবে? তোমরা তো আমাকে বলো না এক্সাম নিতে হবে কিনা। তোমাদেরকে আমি এক্সাম নিয়েছি আগে? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, তোমরা অনেকে আছো, আজকে 48 জন আছো। ফাইন। আমরা লাস্ট ক্লাসে যা দেখছিলাম তা হচ্ছে বিশ্বগ্রাম, গ্লোবাল ভিলেজ। গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠা করার জন্য আমাদের 5টা জিনিসের দরকার ছিল। প্রথম যে জিনিসটা সেটা ছিল হার্ডওয়্যার। অবশ্যই হার্ডওয়্যার লাগবে, কম্পিউটার বলো, ল্যাপটপ বলো, ফোন বলো, আমাদের স্যাটেলাইট বলো,
আমাদের টিভি বলো, টেলিফোন বলো, আমাদের রেডিও বলো, এই সকল হার্ডওয়্যার থাকতে হবে। এই হার্ডওয়্যার থাকতে হবে বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করার জন্য, না হলে তো তুমি কি দিয়ে কমিউনিকেট করবে। হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যার থাকতে হয়, কারণ আমরা জানি সফটওয়্যার হচ্ছে প্রাণ। হ্যাঁ, হার্ডওয়্যারকে যদি মানুষের শরীরের সাথে চিন্তা করি, সফটওয়্যার হচ্ছে সেই মানুষের প্রাণ। হ্যাঁ, মানুষের জীবন হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার দিয়েই হার্ডওয়্যারকে চালাইতে হয়। জীবন থাকলেই আমাদের এই বডিটা চলবে, আদারওয়াইজ বডি কাজ করতে পারবে না। সো সফটওয়্যারটা হচ্ছে এরকম। সফটওয়্যার হচ্ছে হার্ডওয়্যার গুলোকে কন্ট্রোল করে বা হার্ডওয়্যার দিয়ে কাজ করিয়ে নেয়। তো অবশ্যই সফটওয়্যার সাপোর্ট থাকতে হবে, অপারেটিং সিস্টেম থাকতে হবে, যেটা দিয়ে আমাদের কম্পিউটার গুলো, মোবাইল গুলো, টিভি গুলো, রেডিও গুলো, স্যাটেলাইট গুলো অপারেট করবে। আর অবশ্যই ব্রাউজার থাকতে হবে, ব্রাউজিং সফটওয়্যার, যেটা দিয়ে তুমি ইন্টারনেট ব্রাউজ করবে। এবং অবশ্যই এই ইন্টারনেট ব্যবহার করে যে তুমি বিভিন্ন ধরনের ডিভাইস গুলো দিয়ে কাজ করিয়ে নিবা, সেক্ষেত্রে অবশ্যই তোমাকে প্রোগ্রামিং ভাষা থাকতে হবে, যেটা দিয়ে তুমি কম্পিউটারকে দিয়ে কাজ করিয়ে নিতে পারবা। কম্পিউটারের ভাষা, কম্পিউটারকে দিয়ে কোনো কাজ করিয়ে নিতে হলে আমাদের অবশ্যই কম্পিউটারের ভাষা শিখতে হবে। আর কম্পিউটারের ভাষা শেখার জন্য বা কম্পিউটারের সাথে যোগাযোগ করার জন্য কম্পিউটারের অনেকগুলো ভাষা আছে আমরা জানি, বা অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে। সাথে সাথে ইন্টারনেট কানেক্টিভিটি লাগবে। ইন্টারনেটের কানেকশন ছাড়া তোমাদের যেমন আমি দেখিয়েছিলাম যে ইন্টারনেট, বাংলাদেশের সাথে ইন্টারনেটের দুইটা লাইন আছে, সিমিউই 4, সিমিউই 5। এই দুইটা লাইন দিয়ে, সাবমেরিন কেবল দিয়ে বাংলাদেশ সারা পৃথিবীর সাথে সংযুক্ত। তাহলে ওই লাইনগুলো যদি না থাকে, তাহলে কিন্তু আমরা ইন্টারনেট সাথে সংযুক্ত থাকতে পারবো না, বা আমরা সারা পৃথিবীর সাথে যোগাযোগ করতে পারবো না, বা আমরা বিশ্বগ্রামটা প্রতিষ্ঠা করতে পারবো না, বিশ্বগ্রাম বানানো যাবে না। ফাইনালি ডেটা হচ্ছে অবশ্যই, ডেটা ছাড়া তো কিছু হবে না। ইন্টারনেট হচ্ছে একটা লাইনের মতো, রাস্তার মতো না, ইন্টারনেট হচ্ছে একটা রাস্তার মতো, যে রাস্তা দিয়ে যান চলাচল করে, গাড়ি চলাচল করে, মানুষ চলাচল করে। তার মানে ওই যে মানুষগুলো হচ্ছে ডেটা, গাড়িগুলো হচ্ছে ডেটা, যেগুলো চলাচল করতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় আসে। এই যে ইন্টারনেট রাস্তার মধ্যে দিয়ে যা চলাচল করে বা যেই জিনিসগুলো আদান প্রদান হয়, সেগুলোকে আমরা বলছি ডেটা। ওকে, দিজ আর ডেটাস। ডেটা ছাড়া তো এই রাস্তার কোনো মূল্য নেই। তুমি রাস্তা বানায় রাখছো, রাস্তার মধ্যে কোনো গাড়ি চলে না, মানুষ চলে না, তাহলে সেক্ষেত্রে সেই রাস্তার কোনো মূল্য নেই। ঠিক সেম ভাবে ইন্টারনেট লাইন আছে তোমার কাছে, কিন্তু সেই লাইন দিয়ে তুমি কিছু পাঠাতেও পারো না, পাঠাও না, কিছু আসেও না। সো দ্যাট ইজ ইউজলেস। সো অবশ্যই ডেটা থাকতে হবে। এন্ড ফাইনালি হিউম্যান ক্যাপাসিটি থাকতে হবে, আমাদের সক্ষমতা থাকতে হবে এই জিনিসগুলোকে ব্যবহার করার। যদি আমরা ব্যবহার করতে না পারি, সেক্ষেত্রে এই জিনিসগুলো ভিত্তিহীন বা মূল্যহীন হয়ে যাবে। ঠিক আছে? ফাইন। সো আমাদের সেই ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি থাকতে হবে, যেটা দিয়ে আমরা এই টেকনোলজি গুলোকে বা এই হার্ডওয়্যার, সফটওয়্যার, ইন্টারনেট কানেক্টিভিটি ডেটাগুলোকে কাজে লাগাতে পারি, কাজে লাগিয়ে বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করতে পারি। ফাইন। সো বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করার জন্য আমাদের এই 5টা জিনিস অবশ্যই লাগবে। এন্ড রিলেটেড টু দিস মেইন এলিমেন্টস আমাদের আরো কিছু আইডিয়া আছে। হ্যাঁ, বিশ্বগ্রামের ধারণা, বিশ্বগ্রাম যে কনসেপ্টটা আছে, এই কনসেপ্টটা রিলেটেড আরো কতগুলো উপাদান আছে, যেগুলো আমরা একটা একটা করে জানবো। টোটাল তোমাদের বইতে, যে বইটা আমি তোমাদের সাপ্লাই করেছি, সেটাতে টোটাল 11টা উপাদান আছে, যোগাযোগ থেকে শুরু করে সাংস্কৃতিক বিনিময়। এই সবগুলো পয়েন্ট আস্তে আস্তে আমরা দেখা শুরু করবো। আমি একটা একটা করে দেখাই আমরা কি জিনিস চিন্তা করছি বা কি পড়তেছি। এখন যে টপিকটা দিয়ে শুরু করবো আমরা পড়া, সেটা হচ্ছে আমাদের যে গ্লোবাল ভিলেজ কনসেপ্টটা আছে, গ্লোবাল ভিলেজ যে কনসেপ্টটা আছে বা যে ধারণাটা আছে,
সেই ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদান সমূহ। হ্যাঁ, এটা রিলেটেড কনসেপ্ট, রিলেটেড মেইন এলিমেন্টস। ঠিক আছে, মেইন এলিমেন্টস। তো এই ধারণার সাথে সম্পর্কিত কি কি উপাদান আছে সেগুলো আমরা দেখবো। প্রধান উপাদানগুলো কি কি? প্রথম একটা উপাদান, সেটাকে বলা হচ্ছে কমিউনিকেশন বা যোগাযোগ। The first one is communication and যোগাযোগ। এটা একটা উপাদান, কমিউনিকেশন বা যোগাযোগ। কমিউনিকেশন বা যোগাযোগ বলতে আমরা বুঝি যে কিভাবে আমরা কমিউনিকেট করব, একজনের সাথে আরেকজন কিভাবে কমিউনিকেট করব। তো কমিউনিকেশন ব্যবস্থাকে তুমি মেইনলি তিনটা ভাগে ভাগ করতে পারো। একটাকে বলা হচ্ছে টেলিযোগাযোগ ব্যবস্থা, একটাকে বলা হচ্ছে তথ্য যোগাযোগ ব্যবস্থা, একটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ যোগাযোগ বা যাতায়াত ব্যবস্থা। তাহলে কমিউনিকেশনকে বিশ্বগ্রামের বা বিশ্বগ্রাম কনসেপ্টের সাথে রিলেটেড আমাদের যে কমিউনিকেশনটা আছে, সেই কমিউনিকেশনটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় টেলিযোগাযোগ বা টেলিকমিউনিকেশন, টেলিকমিউনিকেশন। একটাকে আমরা বলতে পারি ইনফরমেশন কমিউনিকেশন, ইনফরমেশন কমিউনিকেশন। এগুলো এমসিকিউ তে আসবে, ঠিক আছে। এন্ড ফাইনালি the final one is direct communication, direct communication। এগুলো তোমাদের এমসিকিউ তে আসতে পারে, ঠিক আছে। তাহলে বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট যেই উপাদানগুলো আছে তার মধ্যে কমিউনিকেশন বা যোগাযোগ আমরা পড়তেছি। যোগাযোগকে আমরা তিন ভাগে ভাগ করতে পারছি। একটাকে বলা হচ্ছে টেলিযোগাযোগ ব্যবস্থা। টেলিযোগাযোগ ব্যবস্থা বলতে টেলিফোন দিয়ে, হ্যাঁ, টেলিফোনের সাহায্যে আমরা যে যোগাযোগগুলো করি, যে যোগাযোগ করি সেটাকে বলা হয় টেলিযোগাযোগ ব্যবস্থা। টেলিযোগাযোগ ব্যবস্থার যে গুরুত্বপূর্ণ অংশ, কতগুলো টেলিযোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ আছে সেগুলোকে যদি আমরা আরেকটু ভাগ করার চেষ্টা করি, এখানে কতগুলো ইম্পর্টেন্ট অংশ আছে, পার্ট আছে, যেটাকে বলা হয় ডিজিটাল টেলিফোন, মোবাইল কমিউনিকেশন এন্ড স্যাটেলাইট। একটা হচ্ছে ডিজিটাল টেলিফোন যেটা, তারপর একটাকে বলা হচ্ছে আমাদের মোবাইল কমিউনিকেশন, আমরা মোবাইল দিয়ে যে কমিউনিকেশনটা করে থাকি। আরেকটা হচ্ছে স্যাটেলাইট যে কমিউনিকেশন। তাহলে মূলত যোগাযোগকে আমরা তিন ভাগে ভাগ করেছি। একটাকে বলতেছি ভাই টেলিকমিউনিকেশন, তার মানে টেলিফোন দিয়ে বা টেলি রিলেটেড, হ্যাঁ, টেলিগ্রাফ হতে পারে, সেটা টেলিফোন হতে পারে। টেলি রিলেটেড আমাদের যেই যোগাযোগ পদ্ধতি সেটা হচ্ছে আমরা টেলিযোগাযোগ বলতে পারি। বা এটা মেইনলি টেলিযোগাযোগ বলতে মেইনলি দূরের কোনো যন্ত্রের সাথে তুমি কি করছো, দুইটা দূরের যন্ত্র, বাংলাদেশে বসে তুমি হয়তো আমেরিকার কোনো যন্ত্রের সাথে যোগাযোগ করছো, ঠিক আছে, এটাকে বলা হয় টেলিযোগাযোগ। তাহলে এই যোগাযোগকে আমরা আরো তিন ভাগে ভাগ করতে পারি, বা তিনটা অংশ রয়েছে মেইনলি। একটা হচ্ছে ডিজিটাল ফোন, হ্যাঁ, নর্মালি হচ্ছে আধুনিক যত সুযোগ সুবিধা আছে, হ্যাঁ, সবগুলো মিলে যেই যোগাযোগ ব্যবস্থা বা যে টেলিযোগাযোগ ব্যবস্থা, সেটাকে আমরা বলতে পারি ডিজিটাল টেলিফোন নেটওয়ার্ক। যেমন বলতে পারো যে আমাদের আগে একটা সময় ল্যান্ডফোন ছিল। কমেন্ট গুলো পড়তেছি। মিউট হয়ে গেছেন ভাইয়া? আমি কি মিউট হয়ে গেছি? ওকে ওকে, লেটস সি। আমি তো মিউট হইনি, একটু আগে মিউট হয়েছিলাম, ইচ্ছা করে মিউট হয়েছিলাম, ইচ্ছা করে মিউট হয়েছি। এক্সামটা নিয়ে আচ্ছা ঠিক আছে, এক্সামটা নিয়ে নেবো, সমস্যা নেই। ঘুম পাইছে, আসি। আসসালামু আলাইকুম। আচ্ছা, যাদের ঘুম পাইছে তারা ঘুমাইতে যাও, সমস্যা নেই, ফাইন। তাহলে আমরা যেটা বললাম যে আমাদের মেইনলি কমিউনিকেশনকে আমরা তিন ভাগে ভাগ করছি, টেলিকমিউনিকেশন, ইনফরমেশন কমিউনিকেশন, ডিরেক্ট কমিউনিকেশন। টেলিকমিউনিকেশনকে আবার আরো কতগুলো অংশে ভাগ করা যায়। একটা হচ্ছে ডিজিটাল টেলিফোন, একটা হচ্ছে মোবাইল কমিউনিকেশন, একটা হচ্ছে স্যাটেলাইট। ডিজিটাল কমিউনিকেশন কি? ডিজিটাল কমিউনিকেশন হচ্ছে বলতে পারো যে আমরা আগে, হ্যাঁ, নর্মালি আমরা কি করতাম, যে ল্যান্ডফোন ইউজ করতাম। সেই ল্যান্ডফোনে কিন্তু ডিজিটাল, সেটা পুরো ডিজিটাল ছিল না, ল্যান্ডফোনটা টোটালি ডিজিটাল ছিল না, ঠিক আছে। সেই ল্যান্ডফোনটা হয়তো অনেক কিছুই পাঠানো যাইতো না, ঠিক আছে। তো সেই ল্যান্ডফোনের সাথে এক্সট্রা কিছু ফিচার যুক্ত করে সেটাকে ডিজিটাল করা হয়েছে, ঠিক আছে। আমাদের ল্যান্ডফোনের যেই সিস্টেমটা ছিল, সেই ল্যান্ডফোনের সিস্টেমটার সাথে
কিছু এক্সট্রা ফিচার যুক্ত করা হয়েছে, এক্সট্রা ফিচার যুক্ত করে সেটাকে ডিজিটাল টেলিফোন নেটওয়ার্ক বলা হচ্ছে। ঠিক আছে, এক্ষেত্রে পিএসটিএন যে আমাদের টেকনোলজিটা আছে, হ্যাঁ, বা পাবলিক সুইচিং টেলিফোন নেটওয়ার্ক আছে, সেটা হচ্ছে আমরা বলতে পারি আমাদের ডিজিটাল টেলিফোন নেটওয়ার্কের একটা সফলতা এনে দিয়েছে। হ্যাঁ, পিএসটিএন ডিজিটাল টেলিফোন এর মধ্যে একটা টেকনোলজি আছে, একটা টার্ম আছে যেটার নাম হচ্ছে পিএসটিএন। তোমাদের এরকম ছোটখাটো পিএসটিএন এরকম ছোটখাটো এব্রিভিয়েশন যেগুলো আছে, এগুলো কিন্তু আসতে পারে যে হোয়াট ইজ তাহলে পিএসটিএন হচ্ছে পাবলিক টেলিফোন সুইচ টেলিফোন নেটওয়ার্ক। হ্যাঁ, পাবলিক সুইচ টেলিফোন নেটওয়ার্ক, এটা হচ্ছে আমাদের ডিজিটাল টেলিফোন নেটওয়ার্কের একটা অংশ। এইভাবে তোমাকে বলতে হতে পারে। ঠিক আছে, ইউর কানেকশন ইজ আনস্টেবল, আমাকে বলা হচ্ছে আমার কানেকশন একটু আনস্টেবল আছে, সো একটু আমার সাথে ধৈর্য ধরে থাকো, ঠিক হয়ে যাবে হয়তো। ঠিক আছে, তাহলে এই যেটা বললাম যে ডিজিটাল টেলিফোন কি, নর্মালি আগে ল্যান্ডফোন ছিল, সেই ল্যান্ডফোনে শুধু কথা বলা যাইতো, ল্যান্ডফোন আমরা জানি শুধু কথা বলা যাইতো, বাট এখন দেখা যাচ্ছে ডিজিটাল টেলিফোন বলতে বলা হচ্ছে যে টেলিফোনের লাইন থেকে কিন্তু তার সাথে এক্সট্রা ফিচার যুক্ত করা হয়েছে। কি ফিচার? এখন যে টেলিফোনের লাইনে টেলিফোনের পাশাপাশি কথার পাশাপাশি ডেটাও পাঠানো যায়। ঠিক আছে, কথার পাশাপাশি তুমি অন্যান্য ডেটাও পাঠাতে পারবা, যেমন হচ্ছে তোমরা অনেকে দেখো না যে টেলিফোন লাইন দিয়ে কিন্তু আগে ইন্টারনেট কানেকশন নেওয়া হতো, তোমরা কি জানো কিনা? টেলিফোন লাইনের তার দিয়ে কিন্তু ইন্টারনেট কানেকশন দেওয়া হতো একটা সময়, আগে হতো, এখন ব্রডব্যান্ডের লাইনে আর কি ওরকম ব্রডব্যান্ডের লাইনের তারও ওটা ইউজ করা হয়, বাট আগে ওই টেলিফোনের লাইন দিয়েই ইন্টারনেট কানেকশন নেওয়া যেত। তাহলে ওইটাকে আমরা বলতে পারতাম, ওইটাকে বলা যায় যে ডিজিটাল টেলিফোন নেটওয়ার্ক। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের কিছু এক্সট্রা সিকিউরিটি ছিল, হ্যাঁ, এবং কিছু প্রাইভেসি ছিল, এবং আলটিমেটলি এখানে খরচ অনেক কমে গিয়েছিল, অনেক ডেটার যেই খরচটা সেটা অনেক কমে গিয়েছিল। সো টেলিফোন কমিউনিকেশনকে তিনটা অংশ ভাগ করছি, যেটাকে প্রথমটা হচ্ছে ডিজিটাল টেলিফোন, যেটা আমরা বললাম টেলিফোন, তার সাথে কিছু এক্সট্রা ফিচার। এখানে পিএসটিএন নামে একটা টেকনোলজি আছে, বা পিএসটিএন যে নেটওয়ার্কটা সেটা ইউজ করা হয়, পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক। এখানে ফোনের পাশাপাশি ভয়েস কলের পাশাপাশি ডেটাও পাঠানো যায়। ডিজিটাল টেলিফোনে ভয়েস কলের পাশাপাশি ডেটাও পাঠানো যায়। এরপর আমরা চলে আসি মোবাইল টেলিকমিউনিকেশন বা মোবাইল কমিউনিকেশন তোমরা সবাই জানো যে আমরা আলটিমেটলি এখন যে মোবাইলগুলো ইউজ করি এগুলো ল্যান্ডফোন না, ডিজিটাল টেলিফোন কিন্তু ল্যান্ডফোন, এটা মাথায় রাখো। ডিজিটাল টেলিফোন হচ্ছে ল্যান্ডফোন, তারের সাথে যেটা যুক্ত, আর মোবাইল কমিউনিকেশন হচ্ছে সেটা তারের সাথে যুক্ত না, সেটা সবসময় কি থাকবে, সেটা সবসময় তার ছাড়া বা ওয়্যারলেসলি কাজ করবে, এবং আলটিমেটলি এটা এটা আমরা এটাকে সেলফোনও বলা হয়, আমরা জানি আমাদের মোবাইল ফোনকে কিন্তু সেলফোনও বলা হয়। সেলফোন কেন বলা হয়, আমাদের মোবাইল ফোনকে কেন সেলফোন বলা হয়, এটা বলতে পারো কেউ? এনিওয়ান? ওয়াই আওয়ার মোবাইল ফোন ইজ কল্ড এজ সেল ফোন? সেল মানে তো কোষ, সেল মানে তো একটা কোষ, তাহলে আমরা কেন মোবাইলকে সেলফোন বলে থাকি? জানতাম না ভাইয়া, আচ্ছা ঠিক আছে, না জানলে কোনো সমস্যা নেই, এখন তো জেনে গেছো। মোবাইল ফোনকে কেন সেল ফোন বলা হয়? এনিওয়ান? আচ্ছা, তো মোবাইল ফোনগুলোকে মেইনলি হচ্ছে একটা সেলের মতো চিন্তা করা হয়। মোবাইল ফোনের যে নেটওয়ার্ক, এটা হচ্ছে অনেকটা ওই ইন্টারনেটের মতো, বুঝছো, ইন্টারনেটের মতো অনেকটা, যে একটা মোবাইলকে একটা সেলের সাথে চিন্তা করা হয়, মানে একটা কোষ। তোমরা কোষ দেখছো না? বায়োলজিতে কোষ তো পড়ছো মনে হয়, বায়োলজিতে কোষ তো মনে হয় পড়ছো। এরকম দেখা যায় একটা মোবাইল ফোনকে একটা কোষের মতো চিন্তা করা হয়। ধরো এটা একটা কোষ, এটা একটা কোষ, কোষটা তো মনে হয় একটু ছোট হওয়া উচিত না? কোষটা একটু ছোট হওয়া উচিত। তো এটা হচ্ছে একটা কোষ, চিন্তা করো। তাহলে এই কোষের ডুপ্লিকেট ভার্সন নিয়ে এই যে এইভাবে এটার স্টাইলটা আমি চেঞ্জ করে দিই। এটা ধরো আরেকটা টেলিফোন, এখন এটাকে ডুপ্লিকেট করি, এটার স্টাইলটা চেঞ্জ করে দিই, নীল, ডুপ্লিকেট করি, স্টাইলটা চেঞ্জ করি, এটা করতে এরকম কালার করে দিই, ডুপ্লিকেট করি,
ক্লিক করে দিই, এটাকে ডুপ্লিকেট করে দিই। ঠিক আছে, এই যে তাহলে আমরা সেল ফোন কেন বলা হয় মোবাইল ফোনকে, কারণ মোবাইল ফোন তো হচ্ছে মানে নিয়ে নিয়ে ঘোরা ফেলে যায়। হ্যাঁ, তো এই প্রত্যেকটা ছোটর জন্য মেনি না, ছোটর জন্য না, ব্যাটারি ব্যাটারি থাকে সেটার জন্য না, ব্যাটারি থাকে সেটার জন্য, এটা আমরা সেকেন্ড চ্যাপ্টারে আরো ডিটেলসে পড়বো। বাট আপাতত হালকা একটা ছোট্ট ধারণা দিই যে সেল ফোন মানে হচ্ছে একটা কোষ চিন্তা করা হয়, এরকম একটা তুমি হেক্সাগোনাল হেক্সাগোনাল একটা সেল চিন্তা করতে পারো, কোষ। তো সেই কোষগুলো অনেকগুলো কোষ মিলে যেমন কি হয় আমাদের একটা দেহ তৈরি হয় বা কোনো একটা টিস্যু তৈরি হয়, হ্যাঁ ঠিক সেম ভাবে এরকম অনেকগুলো সেল মিলে একটা বিশাল নেটওয়ার্ক তৈরি হয়। হ্যাঁ, তুমি হয়তো ডিরেক্টলি তোমার ওই যে যেই আমাদের বলে যে আমাদের যে স্টেশন গুলো আছে, বেস স্টেশন গুলো, হ্যাঁ বেস স্টেশনের সাথে কানেক্টেড না, বাট এখানে হয়তো কোন একটা মোবাইল সেই বেস স্টেশনের সাথে কানেক্টেড, তুমি হয়তো সেই মোবাইলের সাথে আবার নেটওয়ার্কের সাথে কানেক্টেড, তোমার নেটওয়ার্কের সাথে তো আরেকটা মোবাইলের নেটওয়ার্ক কানেক্টেড, ওভারল্যাপড ওভারল্যাপড। এইভাবে সেলগুলো বা মোবাইলগুলো একটার সাথে আরেকটা লিঙ্কড, একটা নেটওয়ার্কের মধ্যে আরেকটা নেটওয়ার্ক। যেমন এই মোবাইল, আমার একটা মোবাইল আছে, এই মোবাইলের সাথে আরেকটা মোবাইল আছে না পাশের বাড়িতে বা পাশের রুমে, এই মোবাইলের একটা নিজস্ব নেটওয়ার্ক আছে, ঠিক আছে, নিজস্ব একটা এরিয়া আছে, এই এরিয়ার সাথে পাশের মোবাইলের একটা নেটওয়ার্ক এরিয়া, তার সাথে তার পাশে আরেকটা মোবাইলের একটা এরিয়া, এরকম অনেকগুলো এরিয়া মিলে কি হয় একটা বিশাল এরিয়া তৈরি হয়। হ্যাঁ, ইন্টারনেটের মতো অনেকগুলো নেট মিলে, অনেকগুলো কানেকশন মিলে যেমন বিশাল একটা ইন্টারনেট তৈরি হয়, অনেকগুলো কম্পিউটার মিলে ঠিক সেম ভাবে অনেকগুলো মোবাইল মিলে মোবাইলের একটা নেটওয়ার্ক তৈরি হয়। হ্যাঁ, যেটা আলটিমেটলি মোবাইল কমিউনিকেশন ব্যবহার করা হয়। সো মেইনলি এই ছোট ছোট এরিয়াগুলোকে সেলের সাথে চিন্তা করা হয়েছিল। হ্যাঁ, ছোট ছোট একটা মোবাইল মানে একটা সেল, একটা নেটওয়ার্ক, আবার আরেকটা মোবাইল মানে আরেকটা নেটওয়ার্ক, এইভাবে পাশাপাশি অনেকগুলো মোবাইল মিলে একটা বিশাল নেটওয়ার্ক তৈরি করে। হ্যাঁ, এই জন্য মেইনলি আসলে এই মোবাইলগুলোকে সেলের সাথে তুলনা করা হইতো, যে একটা কোষের মতো, ছোট একটা কোষ। যাই হোক, এটার বিস্তারিত ব্যাখ্যা আছে, এটার অনেক বেস স্টেশনের সাথে কিভাবে মানে ওরা কমিউনিকেট করে, আর অনেক কিছু আছে, এটা আমরা নেক্সট চ্যাপ্টারে ইনশাআল্লাহ দেখব। তাহলে টেলিকমিউনিকেশনকে আমরা মেইনলি তিনটা অংশে ভাগ করলাম। প্রথমটা ছিল ডিজিটাল টেলিফোন, যেটা হচ্ছে একটা ল্যান্ড ফোন। দ্বিতীয়টা হচ্ছে মোবাইল কমিউনিকেশন, যেটা হচ্ছে আমরা বললাম ওয়্যারলেস থাকবে, যেটাকে আমরা সেলফোন নামে চিনে থাকি। মেইনলি এটা হচ্ছে আমাদের বেস স্টেশনে একটা সেলুলার নেটওয়ার্ক থাকে। হ্যাঁ, এবং এই সেলুলার নেটওয়ার্কে তোমার ফুল ডুপ্লেক্স একটা কানেকশন হয়। মোবাইল ফোন দিয়ে কি করা হয় বলতো, একই টাইমে কথা বলতে পারো, মানে পাঠাতে পারো, আবার কথা শোনা যায় না। আমরা যখন ফোন ইউজ করি তখন দুইটাই করা যায়, একই সাথে সাউন্ড পাঠানো যায় আবার সাউন্ড শোনাও যায়। তুমি যখন ওয়াকি টকি ইউজ করো তখন কি একই টাইমে দুইটা কাজ করা যায়? দেখবা যে বিভিন্ন ট্রাফিক পুলিশের কাছে যে ওয়াকি টকিটা থাকে, এটা দিয়ে হয়তো শোনা যায়, কন্টিনিউয়াসলি শোনা যায়, আবার যখন তুমি বলবা কোনো কিছু তখন আবার শোনা যাবে না। সো ওয়াকি টকিটা এক ধরনের কমিউনিকেশন। মোবাইল বললাম, যেটা এট এ টাইমে শোনাও যায়, বলাও যায়। আবার টেলিভিশন, ধরো সম্প্রচারিত হচ্ছে, কোন একটা বিটিভি সম্প্রচারিত হচ্ছে, তাহলে সেখান থেকে তুমি শুধু শুনতেই পারো, বিটিভি কিছু পাঠাতে পারো, সিগন্যাল পাঠাতে পারো, তুমি ওখান থেকে শুধু শুনতেই পাচ্ছ। তাহলে এভাবে আমাদের যে মোবাইল ফোনের কানেকশনটা বা কমিউনিকেশনটা, এটাও একটা টেলিকমিউনিকেশনের অংশ, কিন্তু এই কমিউনিকেশনটা হচ্ছে দ্বিমুখী কমিউনিকেশন মানে বলতে পারো এটা হচ্ছে, এটাকে বলা হয় ফুল ডুপ্লেক্স। এটা তোমরা একটু নেক্সট চ্যাপ্টারে পড়বা, এটাকে বলা হয় ফুল ডুপ্লেক্স একটা নেটওয়ার্ক কাঠামো। হ্যাঁ, ফুল ডুপ্লেক্স একটা নেটওয়ার্ক যেখানে হচ্ছে দুই দিকেই তথ্য আদান প্রদান একই সাথে করা যায়। এটার অনেকগুলো সুবিধা আছে, কোনো জায়গায় থাকতে হয় না। হ্যাঁ, এটা কোনো একটা নির্দিষ্ট বলতে পারো যেটা নির্দিষ্ট একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে হয় না, বা তার সাথে আটকে থাকতে হয় না, তুমি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারো। আবার এটাকে এইভাবে চিন্তা করতে পারো যে এক একটা টাওয়ার হচ্ছে এক একটা সেল। হ্যাঁ, তোমার এরিয়াতে যে টাওয়ার আছে সেটা একটা সেল, এই সেলের পাশে আরেকটা টাওয়ার আছে, পাশের এরিয়াতে আরেকটা টাওয়ার আছে। হ্যাঁ, পাশের এরিয়াতে আরেকটা টাওয়ার আছে, এইভাবে টাওয়ার গুলো মিলেও একটা কি নেটওয়ার্ক তৈরি করে। এখন তুমি যেই নেটওয়ার্কে থাকো না কেন, যেই টাওয়ারের আওতায় থাকো না কেন, তুমি কি করবা, সবসময় নেটওয়ার্কের ভেতরেই থাকতেছো। এটাকে আসলে একটা সেলুলার নেটওয়ার্ক বলা হয়। এটা আমি বললাম যেটা নেক্সট চ্যাপ্টারে আমরা হয়তো বিস্তারিত দেখবো। বেশ কিছু সুবিধা আছে, যে আমাদের মোবাইল ফোন দিয়ে
মেসেজ পাঠানো যায়, যেটা কিন্তু ল্যান্ড ফোনে পাঠানো যাইতো না। টেলিফোনে কিন্তু মেসেজ পাঠাতে পারতা, টেলিফোনে কিন্তু মেসেজ পাঠানো যাইতো না, বাট মোবাইল ফোনে দেখা গেল ছোট ছোট SMS পাঠানো যায়। SMS এর পাশাপাশি MMS ও পাঠানো যাইতো। তোমরা তো জানো না, তোমরা তো আগে মনে হয় কেউ শুনেছো MMS এর কথা? তোমরা MMS কখনো শুনেছো এই টার্মটা? তোমরা হয়তো MMS কখনো শোনোই নাই, বাট আমরা কিন্তু আমাদের সময় MMS SMS এই জিনিসগুলো খুব শুনতাম। তোমরা SMS এখন শোনো, বাট MMS হয়তো অনেকে জানো না। MMS-টা কি? হ্যাঁ, MMS-টা হচ্ছে মাল্টিমিডিয়া মেসেজিং সিস্টেম। হ্যাঁ, মানে আগে সর্বপ্রথম শুরু হয়েছে টেক্সট আদান প্রদান, শুধু ছোট ছোট লেখা পাঠানো যেত। MMS আসলো, MMS দিয়ে টেক্সটের পাশাপাশি ছবি, ভিডিও এগুলো পাঠানো যেত, ঠিক আছে, বা মাল্টিমিডিয়া যে ফাইলগুলো আছে সেগুলো শেয়ার করা যেত। ইভেন MMS এর নাম দিয়ে একটা মুভিও আছে, তোমার নাম শুনছো? কি যেন একটা মুভি নাম ছিল জানি না, হয়তো কোনো একটা সময় শুনছিলাম, কোথায় জানি। তো MMS কে বলা হয় মাল্টিমিডিয়া মেসেজিং সিস্টেম। হ্যাঁ, আর এটা হচ্ছে শর্ট মেসেজ সিস্টেম, যে শর্ট মেসেজ পাঠানো যেত, এটাকে খুদে বার্তা বলা হয়। আর MMS হচ্ছে মাল্টিমিডিয়া বার্তা, মাল্টিমিডিয়া মেসেজ গুলো পাঠানো যায়, আদান প্রদান করা যায়। এছাড়া ইন্টারনেট থাকলে মোবাইল কমিউনিকেশন দিয়ে, যদি ইন্টারনেট কানেকশন থাকে, তুমি মোবাইল কমিউনিকেশন দিয়ে আমি এটা এই পাশে নিয়ে আসি, জায়গা খালি করি। ইন্টারনেট যদি কানেকশন থাকে, তুমি মোবাইল দিয়ে ইমেইল আদান প্রদান করতে পারবা, ঠিক আছে। তাহলে আমরা এখানে এটা দেখতেছি, মোবাইল কমিউনিকেশন। ইন্টারনেট থাকলে তুমি ইমেইল যেটা আছে সেটা আদান প্রদান করতে পারবা। ইমেইল মানে ইলেকট্রনিক মেইল, আমরা যেটা বলেছি। ডিজিটাল হচ্ছে যেটা বলেছি, এটা হচ্ছে ল্যান্ড ফোন। আর মোবাইল কমিউনিকেশন তো মাত্রই বললাম, যে মোবাইল কমিউনিকেশন হচ্ছে আমাদের ইমেল পাঠানো যায়, SMS পাঠানো যায়, MMS পাঠানো যায়, গান শোনা, ভিডিও দেখা যায়, আমরা ভিডিও কল করতে পারি, ভিডিও চ্যাট, ভয়েস চ্যাট করতে পারি। হ্যাঁ, ব্লুটুথ দিয়ে আমরা তথ্য আদান প্রদান করতে পারি একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে। গান আগে যখন পাঠানো হয়তো গান, তখন ব্লুটুথ দিয়ে পাঠানো হতো। আমার মনে আছে যখন প্রথম আমরা নতুন নতুন মানে মোবাইল পাওয়া শিখলাম, এক মোবাইল থেকে আরেক মোবাইলে কিছু পাঠাতে হলে ব্লুটুথ দিয়ে পাঠাতে হইতো। তখন ওয়াইফাই দিয়ে পাঠানোর নিয়ম ছিল না, বা খুব কম ছিল, মানে জিনিসটা অ্যাভেলেবল ছিল না। এখন তো ওয়াইফাই দিয়ে আমরা শেয়ার দিয়ে সবকিছু পাঠাই দিই খুব নিমিশেই, কিন্তু আগে শেয়ার ছিল না, আগে ছিল ব্লুটুথ। হ্যাঁ, ব্লুটুথ দিয়ে তোমার একটা মোবাইল থেকে অন্য মোবাইলে কিছু পাঠাতে হতো, অনেক সময় লাগতো। আর আরেকটা টেকনোলজি ছিল, সেটা হচ্ছে ইনফ্রারেড। সেটা এখনো তোমরা হয়তো কখনোই দেখো না, আমি দেখছি। মোবাইলে একটা কোণায় ছোট একটা লাইটের মতো থাকতো, বুঝছো? ওই লাইটটা দিয়ে অন্য মোবাইলে ডেটা পাঠানো যেত, ছোট একটা ডিভাইসের মতো, ইনফ্রারেড। তোমরা হয়তো দেখছো কিনা জানি না, আমি মনে দেখছিলাম। এটা মনে হয় কি জানি ফোন ছিল, আহ কি জানি একটা ফোন ছিল খুব, এখন তো মোবাইলের কোম্পানিগুলো আর নাই। তো ইনফ্রারেড দিয়েও এই একটা মোবাইল দুইটা মোবাইল টাচ করাইলে, কাছাকাছি আনলে ডেটা পাঠানো যেত, বুঝছো? এন্ড ফাইনালি জিপিএস ব্যবহার করা যায়, আমরা জানি জিপিএস ব্যবহার করা যায় মোবাইল দিয়ে, যে গ্লোবাল পজিশনিং সিস্টেম, সেটা দিয়ে আমরা নিজেকে খুঁজে বের করতে পারি, বা ম্যাপে নিজের জায়গাগুলো দেখে নিতে পারি। what does the word satellite mean? স্যাটেলাইটের মানে হচ্ছে উপগ্রহ। স্যাটেলাইটের মানে হচ্ছে উপগ্রহ। হ্যাঁ, চাঁদ হচ্ছে আমাদের পৃথিবীর জন্য একটা কৃত্রিম ন্যাচারাল স্যাটেলাইট। চাঁদ হচ্ছে আমাদের পৃথিবীর জন্য একটা ন্যাচারাল স্যাটেলাইট। আর আমাদের যেই স্যাটেলাইট গুলো আমরা বাইরে পাঠাই, হ্যাঁ, ওগুলো হচ্ছে আমাদের কৃত্রিম উপগ্রহ। বাংলাদেশের যে স্যাটেলাইটটা আছে সেটা কত, সেটা কি বলতো? বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট। সেটা কত সালে পাঠানো হয়েছে? 2018 সালে পাঠানো হয়েছে। কে পাঠাইছে? স্পেস এক্স নামে একটা কোম্পানি। কবে পাঠাইছে? 12 মে পাঠাইছে স্পেস এক্স থেকে। তারপর এটা কোন জায়গা থেকে পাঠানো হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্রের কেনেডি যে মহাকাশ কেন্দ্র আছে সেখান থেকে পাঠানো হয়েছে। এবং এর কারণে বাংলাদেশ থেকে যেই স্যাটেলাইটটা পাঠানো হয়েছে, সেই স্যাটেলাইটটা কারণে বাংলাদেশ কততম রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করছে, বা কততম রাষ্ট্র হিসেবে স্যাটেলাইটের মালিক হয়েছে?
57তম দেশ হিসেবে বাংলাদেশ 57তম দেশ হিসেবে বাংলাদেশ স্যাটেলাইটের মালিক হয়েছে। ঠিক আছে, পৃথিবীতে যাদের নিজস্ব স্যাটেলাইট আছে যেসব দেশের, তাদের মধ্যে বাংলাদেশ 57তম দেশ যারা যাদের নিজস্ব স্যাটেলাইট আছে। এই ইনফরমেশন গুলো কিন্তু লাগবে। ঠিক আছে, এই ইনফরমেশন গুলো লাগবে, তোমরা এসএসসি তে হয়তো পড়ে আসার কথা। 2018 সালের 12ই মে আমাদের বঙ্গবন্ধু 1 নামক স্যাটেলাইট, এটা কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস এক্স কোম্পানিটা তাদের যে রকেট আছে ফ্যালকন 9, হ্যাঁ, তাদের সবচেয়ে আধুনিক যে রকেট ফ্যালকন 9, সেটা দিয়ে স্পেস এক্স কে লঞ্চ হয়েছে। এবং এটা মেইনলি হচ্ছে আমাদের এটা কিছু ব্যান্ড আছে, এটা কিছু ক্ষমতা আছে, হ্যাঁ, এটা কত কিলোমিটার উপরে আছে, হ্যাঁ, এটা এগুলো হচ্ছে তোমরা পড়ে নিবা, এগুলো অতটা ডিটেলস পড়া দরকার নেই। বাট এইরকম যে কোথা থেকে পাঠানো হলো, কত সালে পাঠানো হলো, কত তারিখে পাঠানো হলো, কোন কোম্পানি পাঠাইছে, কোন জায়গা থেকে নিক্ষেপ করা হয়েছে, হ্যাঁ, কিসের মাধ্যমে পাঠানো হয়েছে, বাংলাদেশ কততম দেশ হিসেবে স্যাটেলাইটের মালিক হয়েছে, এই জিনিসগুলো লাগবে। যে কত দ্রাঘিমার, কত উচ্চতায় আছে বা কত ভর ছিল সেটার, হ্যাঁ, এটার তোমার সক্ষমতা কত, ফ্রিকোয়েন্সি কত, এগুলো দরকার নাই, বাট বেসিক ইনফরমেশন গুলো লাগবে। ঠিক আছে, তাহলে বাংলাদেশ 57 হিসেবে স্যাটেলাইটের মালিক হয়েছিল। তারপর এটা হচ্ছে আমাদের 2018 পাঠানো হয়েছে, 12 মেতে পাঠানো হয়েছে। তারপর আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের কেনেডি মহাকাশ যে স্পেস কেন্দ্র আছে, কেনেডি স্পেস সেন্টার, সেখান থেকে স্পেস এক্স কোম্পানি তাদের যে ফ্যালকন 9 রকেট লঞ্চারটা আছে, সেই ফ্যালকন 9 রকেট লঞ্চারটা দিয়ে লঞ্চ করেছে। ঠিক আছে, ফাইন। স্যাটেলাইট কানেকশনটা তো আমরা জানি যে স্যাটেলাইট কানেকশন হচ্ছে ডিরেক্টলি স্যাটেলাইট থেকে, হ্যাঁ, স্যাটেলাইট থেকে আমাদের যেই ধরো আমরা, এটা হচ্ছে আমাদের পৃথিবীতে আমাদের এখানে হচ্ছে বাংলাদেশ আর এখানে হচ্ছে আমেরিকা। তাহলে এখন তুমি একটা টাওয়ার বসাইলা, বাংলাদেশে একটা টাওয়ার বসাইলা, আর এখানে আমেরিকাতে একটা টাওয়ার বসাইলা। ঠিক আছে, তাহলে এখন ডিরেক্ট আমরা তো জানি যে রেডিও ওয়েভটা পাঠানো হয়, হ্যাঁ, কমিউনিকেশন করার জন্য ডিরেক্ট লাইন থাকতে হবে না? তাহলে এই টাওয়ার থেকে এই টাওয়ারে ডিরেক্ট লাইন থাকতে হবে। তাহলে যদি এভাবে ডিরেক্ট লাইন পাঠানো যায় তাহলে তুমি দুইটা টাওয়ারের সাথে যোগাযোগ করতে পারবা। কিন্তু এখানে ধরো আরেকটা টাওয়ার আছে, তাহলে এই টাওয়ারের সাথে, বা ধরো সৌদি আরব বা অন্য কোনো কান্ট্রি, তুমি এই টাওয়ার থেকে তুমি এই টাওয়ারে কিভাবে যোগাযোগ করবে? এটা তো ডিরেক্টলি লাইন না, এটা তো এরকম বাঁকা। আমরা জানি পৃথিবী গোল, এরকম তাহলে বাঁকা। তাহলে এই বাঁকা পথে তুমি কিভাবে কমিউনিকেট করবা? তুমি যেটা করবা যে তুমি মহাকাশে একটা স্যাটেলাইট পাঠাবা মহাকাশে। আমি তো স্যাটেলাইট আঁকতে পারি না, যাই হোক, এটা ধরো একটা স্যাটেলাইট। তুমি পৃথিবী থেকে একটা সিগন্যাল পাঠাবা স্যাটেলাইটের কাছে, স্যাটেলাইট সেটা ওই সিগন্যালটা পাঠাবে এই পাশের এখানে। ঠিক আছে, এতে কি হবে? সময় নষ্ট কম হবে এবং কমিউনিকেশনটা অনেক ফাস্ট হবে। বুঝতে পারছো? তুমি মহাকাশে পাঠাবা, মহাকাশ থেকে স্যাটেলাইটটা সেই সিগন্যালটা রিসিভ করে সে আবার ওই যেখানে পাঠানো দরকার সেখানে পাঠাবে। তো এইভাবে সিগন্যালটা যখন রিসিভ করবে এটাকে অনেক বহু গুণে বাড়াই দিতে হয়, বড় করতে হয়, অ্যাম্পলিফাই করতে হয়। এখানে অনেকগুলো অ্যাম্পলিফায়ার থাকে, হ্যাঁ, ওই অ্যাম্পলিফায়ার দিয়ে ওই সিগন্যালটা আবার অন্য আমেরিকা বলো বা বিভিন্ন দেশে বলো পাঠিয়ে দেওয়া হয়। তাহলে স্যাটেলাইটের কাজই হচ্ছে এটা, হ্যাঁ। ইভেন স্যাটেলাইট ফোন, তোমরা তো নাম শুনে থাকবে যে স্যাটেলাইট ইউজ করে কি করা হয়, কথাও বলা যায়। কিন্তু কিছু মোবাইল আছে, কিছু ফোন আছে যেটা হচ্ছে স্যাটেলাইট ফোন বলা হয় এগুলাকে। ওইটা দিয়ে মোবাইল নেটওয়ার্ক ছাড়া শুধু স্যাটেলাইট দিয়ে যোগাযোগ করা যায়। এমএমএস টা আবার বুঝছেন? এমএমএস হচ্ছে মাল্টিমিডিয়া মেসেজিং সিস্টেম। ঠিক আছে, মাল্টিমিডিয়া মেসেজিং সিস্টেম। মাল্টিমিডিয়া মানে কি? একাধিক মিডিয়া, মানে ভয়েসের পাশে ভয়েস, এটা হচ্ছে একটা মিডিয়া, একটা মাধ্যম। তারপর টেক্সট, এটা হচ্ছে একটা মাধ্যম। ছবি, এটা হচ্ছে একটা মাধ্যম। ভিডিও, এটা হচ্ছে একটা মাধ্যম। তাহলে টেক্সট, অডিও, ভিডিও, ছবি, হ্যাঁ, পিকচার, এগুলোকে বলা হয় মাল্টিমিডিয়া। হ্যাঁ, তাহলে এগুলো যদি পাঠানো যায় মোবাইলের মাধ্যমে, সেটাকে বলা হয় এমএমএস। এমএমএস এর মাধ্যমে এই এসএমএস, শুধু এসএমএস ছিল আগে, টেক্সট পাঠানো যেত।
সেখান থেকে এমএমএস আসছে, যে টেক্সটের পাশাপাশি ছবি, ভিডিও, অডিও, সাউন্ড এগুলো পাঠানো যেত। ঠিক আছে, আর এখন তো আসলে এমএমএস এর যুগ না, এখন হচ্ছে ইন্টারনেটের যুগ। সবাই আমরা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, স্কাইপে আমরা যোগাযোগ করি। এটা তো কখনো শুনিনি। হ্যাঁ, ইনফ্রারেড কখনো শুনি, আমি নিশ্চিত তোমরা ইনফ্রারেড হয়তো কখনো দেখো নাই। তোমাদের মানুষরা, তোমাদের যারা আছো, তোমরা হয়তো ইনফ্রারেড কখনো দেখো নাই। আমি দেখেছি। আমার কাছে একটা ফোন, আমাদের কাছে একটা ফোন ছিল, অনেক আগের ফোন। ওখানে ইন্টারনেট চালানো অনেক কষ্ট ছিল। হ্যাঁ, ওখানে গেমসও ছিল না কোনো। গেমস শুধু ডাউনলোড করার জন্য চেষ্টা করতাম, যে কোথায় কোন গেমস আছে, কোন ডাউনলোড করা যায় কিনা। হ্যাঁ, ওয়াপকা.কম বা ওয়াপট্রিক.কম, আমাদের সময় একটা ওয়েবসাইট ছিল, ওয়াপট্রিক.কম। ওখান থেকে ছোট ছোট গেমস ডাউনলোড করা যেত, অনেক কষ্ট হতো। ছোট্ট একটা গেম, 512 কিলোবাইট। হ্যাঁ, 512 কিলোবাইটের একটা গেম ডাউনলোড করতে কত কষ্ট হতো। আমাদের সময় অন্যরকম ছিল, এটা মানে বলে বোঝানো যাবে না ওই সময়টা। তোমরা তো এখন সবকিছু হাতে না গেলে, তোমাদের ওয়াইফাই আছে, তোমাদের স্পিড, তোমরা এখন ডিরেক্ট ভিডিও কলে কথা বলো। আমরা ভিডিও কলে প্রথম প্রথম বাংলাদেশে আসা শুরু করলো এরকম টেকনোলজি, তখন জিনিসগুলো আমাদের জন্য খুবই নতুন ছিল। এবং একটু ছোট ছোট গেম ডাউনলোড করার জন্য মোবাইল নিয়ে বসেই থাকতাম। ছোট মোবাইল ছিল, স্ক্রিনগুলো নোকিয়ার স্ক্রিন ছিল। 18 তারিখ, আচ্ছা, দ্বিতীয় ডোজের ডেট চলে আসছে আমার। যাই হোক, প্রমিত ভাইয়ার ক্লাস করে আজ। আজ শুনলাম, আজ প্রথম শুনলাম ইন্ট্রোয়েড। আচ্ছা, ঠিক আছে। এমএমএস কি বললাম তো, স্পিচ এক্স না স্পেস এক্স। হ্যাঁ, স্পেস এক্স হবে। স্পেস এক্স হচ্ছে একটা মহাকাশ মহাকাশ আমাদের গবেষণা কেন্দ্র, যেটা হচ্ছে ইলন মাস্ক। ইলন মাস্ক হচ্ছে যেটার ফাউন্ডার বা সিইও। ইলন মাস্ককে চিনো না? আমার মনে হয় এমন কেউ নাই হয়তো। ইলন মাস্ক হচ্ছে ওয়ান অফ দ্য রিচেস্ট পার্সন ইন কান্ট্রি রাইট, মানে ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। ইলন মাস্ক। কিছু প্রাণী দাবি করে পৃথিবী সমতল, ফ্ল্যাট আর্থ। হ্যাঁ, অনেকেই ফ্ল্যাট আর্থে বিশ্বাসী, বাট আমরা তো না। হোয়াট আর দ্য ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট কোয়েশ্চেন ফ্রম আইসিটি বুক? এই যে এই টাইপের কোয়েশ্চেন আসতে পারে, যে আমাদের বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান কোনগুলো, বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান কোনগুলো নয়, বিশ্বগ্রাম স্টাবলিশ করতে গেলে কোন জিনিস দরকার আছে। অনেকগুলো এমসিকিউ থাকবে, সেখান থেকে তুমি যেটা সিলেক্ট করা সেটা সিলেক্ট করবা। এই টাইপের এমসিকিউ থাকবে, ছোট ছোট এমসিকিউ থাকবে। কার রিচিং না, কার রেসিং হতে পারে। হ্যাঁ, যাই হোক। ওয়াপটিকটা আমার কাছে সবচেয়ে মনে আছে, আমার মনে আছে ওয়াপটিক.কম। তোমাদের অন্যান্য কিছু থাকতে পারে। বাউন্স বল গেমটা তো আগেই থাকতো, মানে বিল্ট ইনই দেয়া থাকতো, ভেতরে দেয়া থাকতো। যাই হোক, সো এইভাবে আমরা স্যাটেলাইট দিয়ে কমিউনিকেশন করতে পারি। হ্যাঁ, সহজ। আগে বাংলাদেশ থেকে যেই আমাদের স্যাটেলাইট টিভি কানেকশন গুলো ছিল, হ্যাঁ, স্যাটেলাইট টিভি গুলো ছিল, এটা কি করতো, বাংলাদেশে তো কোনো স্যাটেলাইট ছিল না, ওরা বিদেশি বিভিন্ন স্যাটেলাইট থেকে এরকম সার্ভিস ভাড়া নিত। ঠিক আছে, সার্ভিস ভাড়া নিত, যে আমরা তোমাদের স্যাটেলাইট ইউজ করব, আমাকে এরকম অ্যাক্সেস দিবা। এখন বাংলাদেশে নিজস্ব স্যাটেলাইট হওয়ার কারণে বাংলাদেশের যে স্যাটেলাইট কোম্পানিগুলো আছে, কোম্পানিগুলো আর বাইরে যেতে হবে না, বা বাইরের কোম্পানি থেকে স্যাটেলাইট ভাড়া নিতে হবে না। আমাদের নিজস্ব স্যাটেলাইট আমরা ইউজ করতে পারবো। এক্ষেত্রে আমাদের টাকা পয়সা বাঁচবে। হ্যাঁ, বাংলাদেশি দেশের টাকা দেশেই থাকবে। স্যাটেলাইটের অনেক উপকার আছে। ঠিক আছে, একটা নিজস্ব টাকা মানে অনেক কিছু। আর স্যাটেলাইট দিয়ে যেই জিপিএস আছে সেটা করা হয়। হ্যাঁ, জিপিএস এর দিয়ে করা হয়। যাই হোক, তাহলে সোফার কমিউনিকেশনের পার্টটা দেখলাম, টেলিকমিউনিকেশনের পার্ট। কমিউনিকেশনের মধ্যে টেলিকমিউনিকেশনের পার্টটা দেখলাম, সেটাকে 3 ভাগে ভাগ করেছি, সেটা দেখলাম। একটা স্যাটেলাইট কানেকশন। এখন আমরা দেখব ইনফরমেশন কমিউনিকেশনটা কিভাবে ভাগ করা যায়। ইনফরমেশন কমিউনিকেশনটাকে কিভাবে চিন্তা করা যায়। তাহলে ইনফরমেশন কমিউনিকেশন যে সিস্টেম আছে, ইনফরমেশন কমিউনিকেশন সিস্টেম বা তথ্য যোগাযোগ ব্যবস্থা, তথ্য যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ যে অংশগুলো আছে সেগুলো হচ্ছে ইন্টারনেট, ইমেইল, টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, বুলেটিন বোর্ড। তাহলে ইনফরমেশন কমিউনিকেশন, এটা আবার নিচে নিয়ে আসি। এটার আবার অনেক
আলোচনা করি। প্রথমটা হচ্ছে নেট, দ্বিতীয়টা হচ্ছে আমাদের মেইল, তৃতীয়টা হচ্ছে আমার কনফারেন্সিং, এটা কিন্তু কনফারেন্সিং যে অংশ সেটাকে আমরা বলতে পারি ভিডিও কনফারেন্সিং। এন্ড ফাইনালি লাস্ট হচ্ছে বুলেটিন বোর্ড। এখান থেকে ভাই কোশ্চেন কেমন আসতে পারে? কোশ্চেন আসতে পারে যে কমিউনিকেশন সম্পর্কে বিস্তারিত বলো, বা কমিউনিকেশনকে কত ভাগে ভাগ করা যায় এবং সেক্ষেত্রে প্রত্যেকটা ভাগের কি কি ভাগে ভাগ করা যায় এবং সেই সম্পর্কে বিস্তারিত লিখো, এরকম কিছু কোশ্চেন আসতে পারে। ঠিক আছে ভাই, ভিডিওটা ল্যাগ করতেছে which means যে আমাদের হয়তো নেটওয়ার্কের কোনো একটা ইস্যু আছে। আমরা একটু অপেক্ষা করি, হয়তো ঠিক হয়ে যেতে পারে। ফাইন। সো ইন্টারনেট তো আসলে নতুন বলার কিছু নেই। ইন্টারনেট মানে হচ্ছে ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক। হ্যাঁ, ইন্টারনেট কোথেকে আসছে? ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক এই কথাটা থেকে আসছে। তোমরা এসএসসি তে পড়ে আসছো। একটা কম্পিউটার যখন অন্য একটা কম্পিউটার, বা ক্লাস 6, 7, 8 এও পড়ে আসছো, একটা কম্পিউটার যখন অন্য একটা কম্পিউটারের সাথে যুক্ত থাকে তখন সেটাকে বলা হয় নেটওয়ার্ক। আর এরকম অনেকগুলো নেটওয়ার্ক যখন নিজেরা জড়িত থাকে বা নিজেরা সংযুক্ত থাকে তখন তাকে বলা হয় নেটওয়ার্ক, which is called interconnected network, যেখান থেকে ইন্টার কানেক্টেড থেকে ইন্টার কথাটা আসছে, নেটওয়ার্ক থেকে নেট কথাটা আসছে, যারা মিলে আলটিমেটলি ইন্টারনেট এই কথাটা আবিষ্কার হয়েছে। ঠিক আছে, এবং এই ইন্টারনেট যখন ব্যবহার করো তখন ইন্টারনেট, যেটা বললাম, ইন্টারনেট হচ্ছে একটা রাস্তায় চলাচল করার জন্য কি থাকবে? অবশ্যই কতগুলো নিয়ম নীতি থাকতে হয়, ঠিক না? তুমি চাইলেই মেইন রোডে মাঝখান দিয়ে হাঁটতে পারবা না, পারবা? চাইলেই মেইন রোড মাঝখান দিয়ে হাঁটতে পারবা না। আবার তুমি তোমার গাড়ি দিয়ে যদি চলো, হাঁটো বা মেইন রোডে যখন যাও, তখন চাইলেই যে কোনো জায়গায় ইউটার্ন নিতে পারবা না, তোমাকে কেস করে দিবে তোমার গাড়িতে। তুমি চাইলেই রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকতে পারবা না বাস নিয়ে। হ্যাঁ, তুমি চাইলেই যে কোনো জায়গা থেকে যাত্রী উঠাতে পারবা না, তোমাকে যাত্রী উঠাতে হবে ঠিক বাস স্ট্যান্ডে গিয়ে। এই যে রাস্তার মধ্যে অবশ্যই অনেকগুলো নিয়ম কানুন থাকে, যে নিয়ম কানুন গুলো মেনেই রাস্তাকে ব্যবহার করতে হয়। ঠিক সেম ভাবে যখন তুমি ইন্টারনেট বানাবা, অনেকগুলো কম্পিউটারকে তার দিয়ে যুক্ত করে দিবা, তখন অবশ্যই সেই তার দিয়ে কি যাতায়াত করবে, ডেটা যাতায়াত করবে, কোন ডেটা কিভাবে যাতায়াত করবে, সেটা একটা নিয়ম কানুন থাকবে। ঠিক আছে, এই যে রাস্তার মধ্যে অ্যাম্বুলেন্স চাইলে যে কোনো জায়গা থেকে যেতে পারে, ঠিক না? অ্যাম্বুলেন্সের জন্য কোনো নিয়ম নেই। অ্যাম্বুলেন্স হচ্ছে জরুরি প্রয়োজনে সে যে কোনো দিক থেকে, উল্টা দিকে হোক, রং ওয়েতে হোক, সে যেতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে এই ক্ষেত্রে এই যে অ্যাম্বুলেন্সের জন্য এক ধরনের নিয়ম কানুন, স্বাভাবিক মানুষের জন্য একরকম নিয়ম কানুন, যারা সাইকেল চালায় তাদের জন্য হয়তো আলাদা একটা লেন থাকে, হ্যাঁ, ওই লেনেই চলতে হয়। যারা বাসে চলাচল করে তাদের জন্য একটা নিয়ম আছে। সোজা কথা, প্রত্যেকেরই এক একটা নিয়ম নীতি আছে। ঠিক আছে, তাহলে ইন্টারনেটের ওভারঅল একটা নিয়ম নীতি আছে, যেটাকে আমরা বলি প্রোটোকল। আমরা তো দেখছি ইন্টারনেট প্রোটোকল, দেখছি না? ইন্টারনেট প্রোটোকল দেখেছি, ওখান থেকে আমরা আরো অনেকগুলো প্রোটোকল দেখেছি। ভিওআইপি তোমাদের মনে আছে কিনা? হোয়াট ওয়াজ ভিওআইপি? VoIP was voice over internet protocol, and another protocol was FTP, that was file transfer protocol. এই প্রোটোকল গুলো হচ্ছে কিভাবে ফাইল আদান প্রদান হবে, কিভাবে ভয়েস আদান প্রদান হবে, একটা নিয়ম নীতি। ঠিক আছে, সো আমরা বলতে পারি ইন্টারনেট হচ্ছে একটা নেটওয়ার্ক, মেইনলি অনেকগুলো নেটওয়ার্ক নিজেরা কানেক্টেড হয়ে, ইন্টারনালি কানেক্টেড হয়ে ইন্টারনেট তৈরি করে। এক্ষেত্রে ইন্টারনেটে কমিউনিকেট করার জন্য একজনের সাথে অন্য এক কম্পিউটারের সাথে অন্য কম্পিউটার যোগাযোগ করার জন্য অবশ্যই কতগুলো নিয়ম নীতি মানতে হয়, সেগুলোকে আমরা প্রোটোকল বলে থাকি। এবং ইন্টারনেট হচ্ছে আমাদের বিশ্বগ্রামের মেরুদণ্ড হিসেবে আমরা ইন্টারনেটকে আখ্যায়িত করতে পারি। ইন্টারনেট কবে আবিষ্কার হয়েছে? ইন্টারনেটের শুরুটা কিভাবে হয়েছে? 1969 আমাদের মার্কিন প্রতিরক্ষা দপ্তরে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য একটা প্রজেক্ট করা হয়,
একটা প্রজেক্টের কাজ করা হয় যেটাকে বলা হয় অর্পানেট, যেটার নাম হচ্ছে অর্পানেট। অর্পানেট এটা হচ্ছে প্রথম ইন্টারনেটের প্রথম সংস্করণ। এগুলো প্রায়ই আসে। তোমরা বিসিএস দিতে গেলে এগুলো পড়তে হয়, বিসিএস দিতে গেলে এগুলো পড়তে হবে, ঠিক আছে? তাহলে 1969 সালে মার্কিনীরা, হ্যাঁ, আমেরিকানরা কি করেছে, তাদের নিজস্ব যোগাযোগ করার জন্য, নিজস্ব ভেতর ইন্টারনাল যোগাযোগ করার জন্য একটা নেটওয়ার্ক বা একটা প্রজেক্ট লঞ্চ করেছে। অনেক টাকা দিয়ে প্রজেক্ট লঞ্চ করেছে। সেই প্রজেক্টটার নাম ছিল অর্পানেট, অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। এটা একটা নেটওয়ার্ক ছিল। এবং পরবর্তীতে দেখা গেছে যে এই টেকনোলজিটা বা এই নেটওয়ার্কটা বিভিন্ন গবেষণা আর বিশ্ববিদ্যালয়ের জন্য উন্মুক্ত করে দিয়েছিল। হ্যাঁ, তারা উন্মুক্ত করে দিয়েছিল যে হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা কমিউনিকেট করতে পারবো, বিশ্ববিদ্যালয়রা নিজেরা চাইলে কমিউনিকেট করতে পারবে। তখন 1982 সালের দিকে আরো অন্যান্য কম্পিউটার কি হলো, এই নেটওয়ার্কে যুক্ত হলো এবং অনেকগুলো প্রোটোকল আবিষ্কার করা হলো, বানানো হলো যে কিভাবে ইন্টারনেট কম্পিউটার গুলো একটা একটার সাথে যোগাযোগ করবে, ঠিক আছে? এবং তখন এই পুরো জিনিসটাকে ইন্টারনেট হিসেবে আখ্যায়িত করা হলো। ইন্টারনেটের হিস্ট্রিটা কি? ইন্টারনেটের হিস্ট্রি হচ্ছে 1969 সালে, আমাদের মুক্তিযুদ্ধের 2 বছর আগে, আমাদের আমেরিকানরা বা মার্কিনরা তাদের প্রতিরক্ষা ব্যবস্থার, হ্যাঁ, প্রতিরক্ষার যে দপ্তরগুলো আছে তাদের মাঝখানে ইন্টারনালি কমিউনিকেশন করার জন্য একটা সিস্টেম ডিজাইন করলো, একটা প্রজেক্ট বানালো যেটাকে বলা হয় অর্পানেট। সেই অর্পানেটটা কি হলো, আলটিমেটলি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হলো আস্তে আস্তে। এবং 1982 সালের দিকে এটার সাথে কতগুলো নিয়ম নীতি জুড়ে দেওয়া হলো যে এই নেটওয়ার্কটা যারা ব্যবহার করবে তারা এই নিয়ম নীতি মেনে চলবে, ঠিক আছে? যেটাকে বলা হয় টিসিপি আইপি, টিসিপি অথবা আইপি, ঠিক আছে? ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, যে নিয়মগুলো ছিল সেটা হচ্ছে টিসিপি আইপি। ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, কিভাবে ট্রান্সমিশন হবে বা যেটা আদান প্রদান হবে, আদান প্রদান কন্ট্রোল করা হবে। আর আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, ইন্টারনেট কিভাবে ব্যবহার করা যাবে, ইন্টারনেটের নিয়ম নীতিগুলো কি। তাহলে জিনিসগুলো মিলে 1982 সালে প্রথম আধুনিক ইন্টারনেটের ধারণা প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে? অর্পানেট মানে কি? অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। নাম শুনে বোঝা যাচ্ছে অ্যাডভান্সড, এটা হচ্ছে একটু অ্যাডভান্সড। হ্যাঁ, রিসার্চ এটা হচ্ছে গবেষণা করার জন্য ব্যবহার করা হয়েছে। অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট, পি স্ট্যান্ডস ফর প্রজেক্ট, ফর এজেন্সি নেটওয়ার্ক। কয়দিন পর কোর্সটা শেষ হয়ে যাবে ভাবলে খারাপ লাগছে। আমার তো এখানে সমস্যা হচ্ছে না, তোমার একটা সমস্যা থাকতে পারে। র্যাপিড রোল ভাই, ফাইল ট্রান্সফার প্রোটোকল। যাদের খারাপ লাগে তারা বারবার রেকর্ড ক্লাস করে নিও। আচ্ছা, ঠিক আছে, ফাইন। এই ছিল মোটামুটি ইন্টারনেটের আমাদের উৎস বা ইন্টারনেট কোথেকে শুরু হলো, ইন্টারনেট কাকে বলে। এখন ইন্টারনেটে বেশ কতগুলো সুফল আছে, বেশ কতগুলো কুফল আছে, তোমরা এগুলো নিজেরাই দেখে নিতে পারবা। দেখি তো ইন্টারনেটে কতগুলো সুফল বলো তো তোমরা নিজেরা, এবং ইন্টারনেটে কতগুলো কুফল বলো, বই না দেখে তোমরা নিজেরা ইন্টারনেট ব্যবহার করার কতগুলো সুফল বলো, কতগুলো কুফল বলো, মানে বাজে দিক কি ভালো দিক কি, আমি তোমাদের থেকে একটু শুনতে চাই। দেখি, অনেকক্ষণ তো পক পক করলাম, এবার তোমাদের থেকে কিছু শুনি। তোমরা আমাকে বলো ইন্টারনেট ব্যবহার করার সুবিধা কি, আর ইন্টারনেট ব্যবহার করার মানে অসুবিধাগুলো কি কি। ডাউনলোড করা যায়, ভেরি গুড। একজন বলতেছে সময় সাশ্রয় হয়। জাহিদ আহমেদ। আজমিরা আশা বলছো পড়াশোনার ক্ষতি হয়, ইন্টারনেটে পড়াশোনার ক্ষতি হয়, ইন্টারনেট আসক্তিতে পড়াশোনার ক্ষতি হয়। আচ্ছা, ঠিক আছে, মেনে নিলাম। টাইম সেভিং, মাইশা বলতেছো। মঈনুদ্দিন বলছো অনলাইন ক্লাস করতে পারছি ইন্টারনেটের কল্যাণে, ভেরি গুড, ভেরি গুড, একটা শিক্ষা হচ্ছে।
তারপর অনেকগুলো সুফল আছে, বলো সুফলগুলো বলো, একটা একটা বলো দেখি কার কাছে কি সুফল মনে হয়, আমি দেখি, আমরা তোমাদের থেকে শিখি, তোমাদের মুখেই শুনে। বসে বসে অনলাইন ক্লাস করা যায়, ভেরি গুড। সহজে যোগাযোগ করা যায়, ভেরি গুড। চোখের সমস্যা দেখা দিচ্ছে অনেক সময়, আমরা বারবার এই অনলাইন ব্যবহার করে সারাক্ষণ স্ক্রিনের সামনে তাকিয়ে থাকছি, এটা আমাদের চোখের বা আমাদের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, ভেরি গুড। অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি পাচ্ছে, আমাদের অর্থনৈতিক ভাবে আমাদের যে ই কমার্স বিজনেস গুলো আছে, ব্যবসাগুলো আছে, সেটা গ্রো করতে পারতেছে, রাইট, গ্রো করতে পারতেছে। সো অবশ্যই ব্যবসা সম্প্রসারণ করা যাচ্ছে, রাইট। তারপর ইকবাল বলতেছো কুফল হচ্ছে হ্যাক, আমাদের ইনফরমেশন গুলো, তথ্যগুলো চুরি হয়ে যেতে পারে। গুজব, গুজব আমাদের উল্টাপাল্টা গুজব ছড়াতে পারে, উল্টাপাল্টা নিউজ ছড়াতে পারে, ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যেতে পারে। আদিবের ইকবালের যদি ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যায় তাহলে তো ইকবাল মাঠে মারা গেল না। ইকবালের সব ব্যক্তিগত ফেসবুকের তথ্য, ইকবাল কাকে কি মেসেজ করে সব আমরা জেনে যাব, তাহলে ইকবাল কিন্তু ঝামেলায় পড়ে যাবে। ঠিক আছে ইকবাল, সময় অপচয় হয়, সময় অপচয় করছো এবং সামাজিক অবক্ষয় হচ্ছে। ঠিক আছে, আমরা সমাজকে অবক্ষয় থেকে বাঁচাবো, ওকে, সমাজকে অবক্ষয় থেকে বাঁচাতে হবে। আমরা না বাঁচালে কে বাঁচাবে বলো? আমরা যদি না বাঁচাইবো কে বাঁচাবে বলো? লেখাপড়ার কথা বলে অন্য কিছু করে, হ্যাঁ, ইন্টারনেট ব্যবহার করে লেখাপড়ার কথা বলে অন্য কিছু করা যাবে না, খুব সুন্দর কথা। সারা বিশ্বকে হাতের মুঠে নিয়ে আসছো, বিশ্ব এখন হাতের মুঠে, ঠিক আছে, বিশ্ব তোমাদের হাতের মুঠে, রুবায়েতের হাতের মুঠোয় এখন বিশ্ব। রুবায়েত একটু বলো তো বিশ্বে কি কি চলতেছে এখন? হাতের মুঠোয় যেহেতু বিশ্ব তোমার। মঈন জাহান বলতেছ মেডিকেলের ডক্টরের সাথে কমিউনিটি বা মানে কমিউনিকেট করা যায়। মঈন ঠিক আছে, ডাক্তারের সাথে কথা বললাম, ডক্টর পরামর্শ নিয়ে যায়। মঈন ওকে। মঈন আবার বলতেছো ব্রেনের চাপ পড়ছে বেশিক্ষণ স্ক্রিনে তাকানোর কারণে। আচ্ছা, ব্রেনে চাপ পড়তেছে, ব্রেনে চাপ পড়লে কি করা যায়? চাপ কমায় দাও, কিভাবে চাপ কমাবা? কিছু করতে হবে না। আচ্ছা, আসক্ত হয়ে যাচ্ছে, অ্যাডিকশন, ফেক নিউজ, ইকবাল ভাই এক্সপোজ হয়ে গেল। ভাইয়া শুনি না কিছু, কি বলে? আমার মেয়ের কান্না শুনতেছ? আমার মেয়ের কান্না শুনতেছ? আমার মেয়ে কিন্তু কান্না করতেছে, দিক দিয়ে চিল্লাইতেছে। যদি আমার মেয়ের কান্না শুনে থাকো তার মানে আমার কথা শুনছো। ওয়েল, ফ্রিল্যান্সিং করা যায়, ভেরি গুড, নতুন একটা পয়েন্ট পেলাম। ফ্রিল্যান্সিং, টাকা ইনকাম করতে পারবো, টাকা আর টাকা, ঘরে বসে টাকা, সব যত টাকা আছে সব টাকা আমাদের পকেটে চলে আসবে। আজকেই ফ্রিল্যান্সিং শুরু করে আজকে সব টাকা পয়সা কামাই ফেলবো। অনলাইন ভিত্তিক বন্ধু বাড়ছে কিন্তু পুরাতন বন্ধুদের সাথে কাটানোর সময়গুলো হারিয়ে যাচ্ছে। আরে কষ্টের ব্যাপার অনেক, পুরাতন বন্ধুরা সবাই হারিয়ে যাচ্ছে না? আমারও পুরাতন বন্ধু নাই, আমারও সব বন্ধু হারিয়ে গেছে। আমার তো অনলাইনে ইন্টারনেটও বন্ধু নাই, অনলাইন ভিত্তিকও বন্ধু নাই আমার। তোমাদের তো তাও যাইদের তাও বন্ধু মনে হয় আছে, আমার তো ইন্টারনেটেও বন্ধু নাই, বন্ধুবিহীন লাইফ। বাহ, দেখছো তোমরা অনেক সুন্দর সুন্দর পয়েন্ট তুলে ধরছো, যেটা আসলে খুবই ভালো লাগতেছে। মাইশার লাইফটা অনেক সহজ হয়ে গেছে ইন্টারনেটের কারণে। মাইশা, আসলে ইন্টারনেট আমাদের লাইফ, তোমার লাইফকে অনেক সহজ করে দিয়েছে। আচ্ছা, অনলাইন ক্লাসের কথা বললে বাসায় ওয়াইফাই লাগিয়ে ফেলছো মঈনুদ্দিন, খুব ভালো কাজ করছো, এটা কিন্তু মানে ভালো কাজ করছে মঈন, অনেক ভালো কাজ। আচ্ছা, ঐশী অশ্লীল ভিডিও দেখার কারণে সামাজিক অবক্ষয় হচ্ছে। আচ্ছা, সমাজ অবক্ষয় হোক ঠিক আছে, তুমি অশ্লীল ভিডিও দেখো না, হ্যাঁ, নিজে ঠিক থাকতে হবে ঐশী, হ্যাঁ, অশ্লীল ভিডিও থেকে আমরা সামাজিক অবক্ষয় থেকে দূরে আসবো, অশ্লীল ভিডিও দেখা যাবে না। ওকে ঐশী, আমরা অশ্লীল ভিডিও দেখবো না, আমরা শ্লীল থাকবো।
ই-কমার্স, ই-লার্নিং, ই-ট্রানজাকশন, ভেরি গুড। সায়েম, তুমি ই-কমার্স ব্যবসায়ী মানুষ মনে হয়, ব্যবসা নিয়ে চিন্তা ভাবনা করো, পড়াশোনা নিয়েও চিন্তা ভাবনা করো, আবার টাকা পয়সা লেনদেন নিয়েও চিন্তা ভাবনা করো অনলাইনে। যাক, ভালো। আচ্ছা শুভ, ইন্টারনেটের কারণে এখন আর আগের মতো আড্ডা হয় না। আরে এই যে ভাইয়া আড্ডা দিচ্ছি, তোমাদের অনেকের হচ্ছে ভাইয়া নাকি আড্ডা দিন, আজকে এই যে তোমাদের কথাগুলো শুনে আড্ডা দিচ্ছি। শুভ, এই যে আড্ডা দিচ্ছি। জায়েদ বলতেছে গার্লফ্রেন্ডের মেসেজে তাড়াতাড়ি রিপ্লাই দেওয়া যায়, প্যারা কমে যায়, ডোন্ট মাইন্ড ভাইয়া। আচ্ছা, এখানে একটু ঝামেলা করে ফেলছো, হ্যাঁ, গার্লফ্রেন্ডের কথা নিয়ে আসছো, এই কথা বলা যাবে না, ঠিক আছে? অশ্লীল কথা বলা যাবে না। এই যে ঐশী কিন্তু মানা করছে না, ঐশী মানা করছে, অশ্লীল ভিডিও দেখা যাবে না এবং অশ্লীল কথা বলা যাবে না, আমরা শ্লীল থাকবো। ফাইন। সাদিয়া হচ্ছে সাদিয়া আফরিন, তুমি এত ক্লাস আসে কিন্তু কোনটা করবো এটাই ভাবতে ভাবতেই সময় ফুরায় যায় তোমার। সাদিয়ার সমস্যা হচ্ছে সাদিয়া কোন ক্লাস করবে, কোনটা রেখে কোনটা করবে, এটা করবে না ওইটা করবে, এই ফ্রি ক্লাস করবে না ওই ফ্রি ক্লাস করবে, এই পেইড কোর্স করবে না ওই পেইড কোর্স করবে, পেইড কোর্সে আবার এই ভাইয়ের ক্লাস করবে না ওই ভাইয়ের ক্লাস করবে, আবার এই ভাইয়ার বোর্ডে ক্লাস করবে না ওই ভাইয়ার স্লাইডে ক্লাস করবে, হোয়াইট বোর্ডে না স্মার্ট বোর্ডে, স্মার্ট বোর্ডে না আইপ্যাডে, আইপ্যাডে না খাতায়। কত ধরনের সমস্যা, কত ধরনের চিন্তা সাদিয়া, সাদিয়ায় চিন্তা করতে করতেই তার সব সময় নষ্ট হয়ে যায়। তাসলিমা ছবি, আমার মেয়ের কান্না শুনতে পাচ্ছ, তার মানে আমার কথাটাও শোনা যাচ্ছে। ইজি কমিউনিকেশন, মইন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে পচানোর মুডে আছে না। আমি নর্মালি তোমাদের সাথে কখনো এভাবে কথা বলি না, আজকে একটু বলতেছি। আমার মেয়েকে একদিন দেখাবো বলছিলাম, ওকে ইনশাল্লাহ দেখাবো। ইন্টারনেটের কারণে সুবিধা হয়ে গেছে, আবার অনেক ক্ষতিও হয়েছে, ঠিক আছে? ক্ষতি পুষায় নিবার উবায়েত, আর সুবিধাগুলোকে আরো বাড়ানোর চেষ্টা করবা। সায়েম আবারও অশ্লীল কথা বলতেছো, এনামুল হক সায়েম, অশ্লীল কথা বলা যাবে না। ঐশী, নৈতিক অবক্ষয় হয়, অবক্ষয় হয়, নৈতিকভাবে নৈতিকতা ধরে রাখতে হবে। আচ্ছা, আদিতি রুদ্র, কিছু করার নেই, এটা এই দুনিয়ার নিয়ম। শুভ, ইন্টারনেটের কারণে ছোটবেলা থেকে মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, অনেক তোমাদের সুফল কুফল তোমরাই আসলে লিখে সব নাম্বার পেয়ে যাবা। বই তো দূরে, বই তো কম লিখছে, বইয়ের সুযোগ সুবিধা আরো কম লিখছে, তোমরা তো মাশাআল্লাহ অনেক বেশি সুফল কুফল বলতে পারতেছো। ওকে, ভালো টিচারের কাছে পড়তে পারতেছো, দ্যাটস ভেরি গুড পয়েন্ট, উইচ ইজ নট পসিবল ইন অফলাইন, বা ইন্টারনেট ছাড়া এটা পসিবল ছিল না হয়তো। ইউ লুক হ্যাপিয়ার আফটার মেনি ডেজ। আমি হাসি না, আমি খুশি থাকি না, তোমাদের অনেক বেশি আফসোস, অনেক বেশি কমপ্লেইন, প্রত্যেকটা ব্যাচে প্রত্যেকটা কোর্সে এই কমপ্লেইন পাই। ভাইয়া হাসে না, ভাইয়ার লাইফে যা হয়, ভাইয়া যে লাইফের মধ্যে দিয়ে যাচ্ছি, আর ভাইয়া এমনি পড়াশোনার সময় একটু সিরিয়াস থাকে, এটা তোমরা একটু মেনে নিও, ভাইয়া অনেক বেশি সিরিয়াস থাকে পড়াশোনার সময়। আচ্ছা আচ্ছা, দেখাবো, হ্যাঁ ইনশাল্লাহ, আমার মেয়েকে একদিন দেখাবো ইনশাল্লাহ। কালচার বিলুপ্ত হয়ে যাচ্ছে, কালচার ধরে রাখতে হবে। আচ্ছা, সাইম ভাই মোডে চলে আসছে, না না, তোমাদের সাইম ভাই মোডে আমি চলে আসি নাই, তোমাদের সাইম ভাই একটু অন্যরকম মুডি। হ্যাঁ, আমি এতটাও ওরকমই না, এতটা ওপেন না। হ্যাঁ, আমি একটু নিজেকে গুটায় রাখতে পছন্দ করি। হ্যাঁ, অত বেশি ওপেন হয়ে যায় না, অত বেশি মানে কি বলে ওই টাইপের অশ্লীল টাইপের বা কিছু, মানে আমি ওগুলা কম বলি। হ্যাঁ, ওগুলো বলি না, ওগুলো থেকে দূরে থাকি। ইস্ট আর ওয়েস্ট, ভাইয়ার প্রচুর ইস দ্য বেস্ট, আমি কিছু বলবো না, ভাইয়া পচাই দিছে, না পচাই দিই না ভাই, আমি তোমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছি, তোমাদের সাথে একটা কথা বলছি। ঠিক আছে, ইমরান ভাইয়ের সাথে ক্লাস করছো, এখন ইমরান ভাইয়ার আবার সিরিয়াসনেস দেখো। ইমরান ভাইয়া হচ্ছে সিরিয়াস মানুষ। আমরা ইন্টারনেটের সুফল কুফল, সুবিধা অসুবিধা তোমাদের থেকে জেনে নিলাম, এবং এগুলো তোমরা নিজেরা চিন্তা ভাবনা করে এগুলো বলে দিও, এগুলাই ইনাফ, তোমাদের যথেষ্ট সুফল কুফল বলছো, এটা তোমাদের উপর ছেড়ে দিলাম। তাহলে ইন্টারনেট ডান, ইন্টারনেট ডান। এখন চলে আসি ইমেল।
ইমেল, ইলেকট্রনিক মেল। ইমেলটাকে বলা হয় ইলেকট্রনিক মেল। ইলেকট্রনিক মেইলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আমরা ইমেল বলতে পারি। নর্মালি মেইল হচ্ছে চিঠি, চিঠি, বাট চিঠিটাকে যখন আমরা ইলেকট্রনিক বানায় ফেলবো, ডিজিটাল বানায় ফেলবো, তখন সেটাকে আমরা বলবো ইমেইল। ইমেইল হচ্ছে মেইনলি আমাদের ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করেই করা হয়। ইন্টারনেটের যে নিয়ম কানুন আছে সেটা মেনে চলেই, যে কিভাবে টেক্সট পাঠানো লাগবে বা কিভাবে ভিডিও গুলো যাবে বা অডিও ফাইলটা কিভাবে যাবে আসবে, কিভাবে ছবি যাবে আসবে, ডকুমেন্ট কিভাবে যাবে আসবে, এই জিনিসগুলো বা নিয়ম মেনে চলেই ইমেইলকে বানানো হয়েছে। এবং ইমেইলের জন্য ইমেইলের অ্যাড্রেস লাগে, প্রত্যেকের জন্য একটা করে অ্যাড্রেস, ইউনিক অ্যাড্রেস দেওয়া থাকে। তুমি চাইলেই আমার নামে যে অ্যাড্রেস, আমার যে ইমেল অ্যাড্রেস, যে imran.a.mustafa@gmail.com, তুমি চাইলেই এই নামটা নিতে পারবা না। তুমি চাইলেই এই নামের ইমেল জিমেল নিতে পারবা না, কারণ দিস ইজ ইউনিক ফর এভরিওয়ান। দুনিয়াতে যারা আছে, যারা ইমেল ইউজ করে, তাদের প্রত্যেকেরই একটা করে মেইল অ্যাড্রেস থাকে, যেটা হচ্ছে ইউনিক, that cannot have a duplicate version. ফাইন। এন্ড ইমেল গুলোর মধ্যে আমরা জানি অনেক ধরনের আমাদের ইমেল সার্ভিস রয়েছে। ইমেলের মধ্যে অনেক ধরনের ইমেল সার্ভিস রয়েছে, লাইক হচ্ছে তোমার জিমেইল, তারপর হচ্ছে ইয়াহু মেল, তারপর হচ্ছে আদার্স, আরো অনেক সুবিধা থাকে, অনেক ধরনের মেইল আছে, সরি। তো সেই মেইলের মধ্যে একটা জিনিস কমন, সেটা হচ্ছে @। সেটা হচ্ছে একটা জিনিস কমন থাকে, সেটা হচ্ছে আমাদের @ দিয়ে আমরা বুঝে আসলে কোন ডোমেইনের আন্ডারে আমরা মেইল খুলেছি। সেটা ইয়াহু মেইল হতে পারে, হটমেইল হতে পারে, জিমেইল হতে পারে, হ্যাঁ, দ্যাট ক্যান বি এনি মেইল। আচ্ছা, একটা ইমেইলে মেইন হচ্ছে, একটা ইমেইলে তিনটা অংশ থাকে। একটা হচ্ছে বলতে পারো যে কার কাছে যাচ্ছে, কি যাচ্ছে, আর কে পাঠাচ্ছে। তিনটা জিনিস থাকে একটা ইমেইলে। তিনটা জিনিসকে ফিক্স করলে আমাদের ইমেলটা করা সম্ভব। আমরা কাকে পাঠাবো, আমরা কাকে পাঠাবো, আর কি পাঠাবো, কাকে পাঠাবো, কি পাঠাবো। ফাইন, না পড়াচ্ছে এখন। ওকে, সো ইমেইলের অনেকগুলো সুবিধা আছে, অনেকগুলো অসুবিধা আছে। মেইনলি অসুবিধা বলতে তেমন অসুবিধা নাই। অসুবিধা হচ্ছে আমাদের এই ইমেল পাঠাতে হয়তো ইন্টারনেট কানেকশন লাগবে, ইন্টারনেট কানেকশন কিনতে হয়তো টাকা লাগবে। সো সেই টাকার ব্যাপারটা আমাদের একটু বাজেটিক বা অসুবিধাটিক। এছাড়া সুবিধা হচ্ছে আমাদের নর্মালি চিঠি পাঠাতে যে এরকম হ্যাসেল পোহাতে হতো, আমাদের যে সময় নষ্ট হতো, টাকা নষ্ট হতো, সেটা আর এখন হয় না। ইমেলের মাধ্যমে ইনস্ট্যান্টলি পাঠিয়ে দেওয়া যায় এবং ইমেল পাঠাতে কোনো খরচ হয় না, ইমেলটা টোটালি ফ্রি পাঠানো যায়। এছাড়া হচ্ছে আমাদের একটা মেলকে আমরা চাইলে অনেকগুলো কপি করে, হ্যাঁ, তার সিসিতে আমরা অনেক মানুষকে রেখে অনেক মানুষের কাছে সেম ইমেলটা পাঠাতে পারি। এবং ইমেলের সাহায্যে খুব সহজে মার্কেটিংটা করা যায়। আমার লাগবে না, ইমেলের সাহায্যে খুব সহজে মার্কেটিং এর কাজগুলো করে ফেলা যায়। তোমরা জানো যে তোমাদের ইমেলে কিন্তু অনেকগুলো আসে না, তোমাদের মেইল অ্যাড্রেসে কিন্তু দেখবা অনেক মেইল আসে, বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন ওয়েবসাইট থেকে অনেক মেইল আসে। যে মেইলগুলো হচ্ছে ওরা ওদের মার্কেটিং এর জন্য ইউজ করে থাকে। সো এই মার্কেটিং এর ব্যাপারটা ইমেল দিয়ে করা খুব সহজে করে ফেলা যায়। এবং এমনও অনেক মেইল আছে বা এমনও অনেক সিস্টেম আছে যেভাবে কি করা হয়, যে তোমাকে যদি কেউ মেইল করে, অটোমেটিক সেটার অ্যান্সার দিয়ে দিতে পারবা। ঠিক আছে, অটোমেটিক তুমি সেই মেইলের অ্যান্সার দিয়ে দিতে পারবা। ঠিক আছে, যে তোমাকে কেউ মেইল করলো, মেইলের অনেক সময় দেখবে মেইলের অ্যান্সার অটোমেটিক আসে। ঠিক আছে, সো এই কাজটাও দেখা যায় যে আমাদের ইমেইলের মাধ্যমে করে ফেলা যায়। ইমেইলের ভাষা খুব সহজ। নর্মাল ইমেইলে তুমি বাংলা, ইংরেজি সবকিছুই লিখতে পারবা। এন্ড এটা খুব দ্রুত ইনস্ট্যান্টলি কাজ করে। জাস্ট সেন্ড করলে চলে গেল, ইন্টারনেট কানেকশন থাকলে চলে গেল। ঠিক আছে, তো সেক্ষেত্রে খুব সহজে ইন্টারনেটের কাজ, মানে
মেইলে কাজটা করে ফেলা যায়। আচ্ছা, এইখানে বসে, বাবার কাছে বসে, সবাইকে হাই দিয়ে দাও, বলে হাই হাই, সে হাউ ইউ, বলো তো টুইঙ্কেল টুইঙ্কেল, বলো তো টুইঙ্কেল টুইঙ্কেল, বলো তো লিটল স্টার, how I wonder, বলো what you are, বলো up above the was so like a diamond in the sky, in the sky, বলো। আচ্ছা, সবাইকে হাই দিয়ে দাও, সবাই হাই দিয়ে আল্লাহ হাফেজ দিয়ে দাও। হ্যাঁ, আল্লাহ হাফেজ দিয়ে দাও, বলে হাই, how are you, how are you, open your mouth, Johnny Johnny, eating sugar, telling lies, open your mouth, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, অনেক পড়াশোনা হয়ে গেছে, এখন সবাইকে একটু হাই দিয়ে আমরা চলে যাই। আল্লাহ হাফেজ দিয়ে দাও, আল্লাহ হাফেজ দিয়ে দাও তো, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ দাও, বলো আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ বলো তো, আল্লাহ হাফেজ দাও তো, No, serious. Allah Hafiz. আল্লাহ হাফেজ বলো, To mama. Come on, আল্লাহ হাফেজ বলো, বলবা না আল্লাহ হাফেজ, সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও, আল্লাহ হাফেজ দাও, আল্লাহ হাফেজ, ওরা দেখতেছে তো, আল্লাহ হাফেজ দাও, আল্লাহ হাফেজ দাও, আল্লাহ হাফেজ দাও, দাও আল্লাহ হাফেজ বলো না, একটু বলে দাও আল্লাহ হাফেজ। আচ্ছা, বলবে না, যাও, ঠিক আছে। আচ্ছা, যাও 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 যাও, যাও যাও, যাবে না যাবে না, সে যাবে না, দেখছো, যাও যাও না, একটু যাও, মামির কাছে চলে যাও। মামি কোথায়, যাও মামির কাছে যাও, মামির কাছে যাও, যাও যাও যাও, সে যাবে না, যাও যাও যাও, আল্লাহ হাফেজ। Okay, so that was my daughter. Alhamdulillah. Don't forget to say Alhamdulillah or Mashallah. আল্লাহ যাতে ওকে কবুল করে এবং ওকে ভালো একটা মানুষ হিসেবে বড় করে, এবং ও যাতে ভালো একটা মানুষ হতে পারে। হ্যাঁ, এবং এটি হচ্ছে তোমাদের কাছে চাওয়া যে ওর জন্য একটু দোয়া করবা। আর এই তো, সো যাই হোক, তোমরা সবাই ভালো থাকো। আজকের ক্লাসটা আই থিঙ্ক এই পর্যন্তই রাখা উচিত, অনেকক্ষণ হয়ে গেছে। আজকে আমি অনেকগুলো ক্লাস নিয়েছি, আজকে টেম স্কুলে অনেকগুলো ভিডিও রেকর্ড করছি আমি, এন্ড অনেকগুলো ইভেন বিকেলের একটা ক্লাসে মনে হয় একটু খারাপ মুড করছিলাম যে এই তোমরা বাচ্চারা হচ্ছে বলে যে ভাইয়া বোর্ডে ক্লাস নেই, ভাইয়া ক্লাস ভালো লাগে না, আগের ভাইয়া নাকি ভালো ছিল। যাই হোক, তখন ওই ব্যাচকে আবার একটু অনেক কিছু বুঝাইলাম যে এইসব মিডিয়াম বাদ দিয়ে কন্টেন্টের উপর ফোকাস করো। তখন অনেক মানে একটু বিকেলের ব্যাচে একটু কথাবার্তা বলছিলাম আর কি এরকম। তোমরা তো জানোই যে আমার মুডটা কেমন, আমি কিন্তু যে কোনো সময় একটু সিরিয়াস হয়ে যাই বেশি। হ্যাঁ, উল্টা পাল্টা কথা বলি। সো যাই হোক, সো সবাই ভালো থাকো, আমি চাই সবাই সুস্থ থাকো যেখানেই থাকো না কেন। যদি তোমার কাছে মনে হয় যে এই পড়াটা ইফেক্টিভ না, আমি বলবো আই উড মানে রাদার সাজেস্ট ইউ যে তুমি ক্লাসটা না করে বাসায় রিডিং পড়ো, বাসায় নিজে পড়ো। কারণ এই ক্লাসগুলো এমনই হবে, প্রথম চ্যাপ্টার তো, এখানে তেমন ম্যাথ করানোর কিছু নেই। আমি ম্যাথ অনেক ভালো করাতে পারি, বা কোডিং বলো, HTML বলো, এগুলো করতে আমার বেশি ভালো লাগে। সো যেহেতু এগুলো নাই, এখানে নর্মালি বেশি কথাবার্তা বেশি হবে, বাট এভাবে আমি আস্তে আস্তে সামনে যাব এবং যতটুকু পড়ানো সম্ভব পড়ানোর চেষ্টা করব। আর এই তো, অনেকদিন তোমাদের সাথে জার্নি ছিল, তোমাদের সাথে অনেক স্মৃতি আছে, তোমাদের সময়ের সাথে মনে হয় সেই রোজার থেকে তোমাদের পড়াচ্ছি, রোজার আগে থেকে মনে হয় পড়াচ্ছি। সো ইট ওয়াজ এ লং জার্নি ফর মি অ্যান্ড ফর ইউ এজ ওয়েল। ভবিষ্যতে অনেক বড় হও, অনেক কিছু করো, বা আমি 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 যেখানে গিয়ে হয়তো আসতে পেরেছি, তোমরা এর থেকেও ভালো কোনো জায়গায় যাবা, তোমাদের জন্য এটাই মানে চাওয়া থাকবে। এবং জীবনে কখনো কখনো মানে ডিসঅনেস্ট হবে না। হ্যাঁ, যেখানে যাই কিছু বলো বা যাই কিছু করো লাইফে, সবসময় অনেস্ট থাকার চেষ্টা করবা, নিজের সাথে নিজের সৎ থাকার চেষ্টা করবা, কখনো কারোর ক্ষতি করবা না। যদি দিন শেষে তুমি নিজেকে বলতে পারো যে ইউ আর অনেস্ট, অ্যান্ড
তুমি কারোর ক্ষতি করো নাই, আই থিঙ্ক দ্যাটস দ্য মানে বেস্ট ফিলিং। হ্যাঁ, দ্যাট ইজ দ্য বেস্ট ফিলিং, যে তুমি সৎ, তুমি কখনো কারোর ক্ষতি করো না, তুমি 2টা টাকা হয়তো কারোর ক্ষতি করে কামাও নাই, এন্ড তুমি একটা শান্তির ঘুম ঘুমাতে পারবা। হ্যাঁ, তোমাদের ফ্যামিলির সাথে সময় কাটাবা, তোমাদের ফ্যামিলির সাথে সময় কাটাবা, দেখবা যে ফ্যামিলির সাথে সময় কাটানো আসলে আসলেও অনেক বড় ব্যাপার। হ্যাঁ, এবং সবশেষে নিজে সুখী থাকবা, নিজের ভালোবাসার মানুষদের, কাছের মানুষদের সুখী রাখবা, এন্ড দ্যাটস অল। আজকে এমনিতে একটু মনে হয় হয়ে গেলাম, ইমোশনাল হয়ে গেলাম, বা একটু কিছু কথা বললাম জীবন সম্পর্কে, অনেক রিয়েলাইজেশনই আসছে। হ্যাঁ, বয়স তো কম হয় নাই, সো লাইফে অনেক কিছু দেখছি, এন্ড অনেক কিছু পার করে এই পর্যন্ত আসছি। এই পর্যন্ত আল্লাহ আনছে, এবং বলতে পারি ইনশাল্লাহ কারো হয়তো ক্ষতি করিনি। হ্যাঁ, কারো হয়তো ক্ষতি করিনি। আর এই তো, আল্লাহ যেমন রাখছে ভালো রাখছে, তোমাদেরকে আল্লাহ ভালো রাখুক। এবং এই তো, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া, আমার জন্য দোয়া করো। ভাইয়ারও শরীরটাও ভালো থাকে না, নর্মালি আমার ভয়েসটা খুব বেশি প্রবলেম, আমি চাই অনেক বেশি ক্লাস নিতে, সবাইকে অনেক বেশি পড়াতে, বাট ভাইয়ার ভোকাল কর্ডে প্রবলেমের কারণে ভাইয়া ওরকম পড়াতেও পারি না। সো ভাইয়ের জন্য একটু দোয়া রাখো। এই তো, সো ক্লাস তো চলবে, দিস ইজ নট দ্য লাস্ট ক্লাস। আমরা আরো অবশ্যই বেশ কিছু ক্লাস করবো, আজকে কিছু কথা বলে নিলাম, সবসময় তো বলা হয় না, আজকে কিছু বললাম আর কি। তো আচ্ছা, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।